নমস্কার, সুনহেরা সফর উইথ জলি এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। 9ই আগস্ট ডিডি বাংলার 50 বছরের জন্মদিন। এই অর্গানাইজেশনে কাজ না করলে জানতেই পারতাম না অনেক কিছু, আবার অনেক পেয়েছি যেটা সম্ভবই ছিল না যদি না এই অর্গানাইজেশনে চাকরি না করতাম। এমন অনেক মানুষের সন্ধানে এসেছি, যেমন এখনই মনে পড়ছে রাগ রঙ বলে একটা অনুষ্ঠান আমি করতাম। হরিপ্রসাদ চৌরাশিয়াজির বাড়িতে আমরা গেছি রেকর্ডিং করতে। তো উনি এবং বিজয় কিচলুজি দুজনে বসে কথা বলছেন, তো আমি সামনে দাঁড়িয়ে আছি। উনি আমাকে বললেন, দাঁড়িয়ে কেন, বসো। আমি না আপ্লুত। প্রথম কথা হচ্ছে উনি বাংলায় বললেন এবং ওনাদের সঙ্গে আমাকে বসতে বললেন, মানে এটা আমার কাছে খুব পরম পাওয়া। তো এই পাওয়াগুলো যেমন হয়েছে, তেমনি আবার অনেক প্রান্তিক মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে, সেটাও এই অর্গানাইজেশনে কাজ না করলে আমি তাদের দেখা পেতাম না। আমার এক্ষুনি মনে পড়ছে একটা নাম, অষ্টমী মণ্ডল। আমার একজন সঞ্চালক ছিলেন হিরণময় ভট্টাচার্য, খুব দক্ষ সঞ্চালক, এবং উনি না বিভিন্ন জায়গা থেকে এরকম মানুষজনদের সংগ্রহ করতেন যাদের সম্পর্কে আমরা জানি না কিছু। তো অষ্টমী মণ্ডল সুন্দরবনে থাকতেন এবং এখনো নিশ্চয়ই ওখানেই থাকেন। তো ওনার রেকর্ডিং করতে আমরা গেছি, মানে বললে বিশ্বাস করবেন না, বিশাল বড় একটা নৌকা, মাছ ধরার নৌকা, এবং এক হাঁটু কাদা। সেই নৌকাটা ডাঙায় ছিল, মানে কাদার মধ্যে ছিল, এবং ভদ্রমহিলা আমার সমান হাইট হবেন, আর একদম এইরকম রোগা, মানে ভাবা যায় না। এরকম মাথায় ঘোমটা, মাথা থেকে কিন্তু ঘোমটা খোলেনি, এরা মাথায় ঘোমটা, মানে কাদা যেখান থেকে শুরু হয়েছে তার আগে দাঁড়িয়ে আমরা সবাই, ক্যামেরাম্যান থেকে শুরু করে আমরা সবাই রেকর্ডিং করছি ওরা, আর আমরা দেখছি যে কিভাবে মানে ওই কাদার মধ্যে দিয়ে ওই বিশাল নৌকাটা নামালেন, নামিয়ে শুধু না ওই জলে পা ধুয়ে পুরো উঠে পড়লো। মানে কিরকম মানে রিদিম, মানে এটা আমি বলতে চাইছি কিরকম রিদিম, কিরকম ক্যালকুলেশন, যে ওই নামতে 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 পা ধুয়ে পুরো উঠে পড়লেন ভদ্রমহিলা। মানে আমরা তো অবাক হয়ে গেলাম। মানে এই ধরনের মানুষদের সঙ্গে, এবং তারপরে তার সঙ্গে কথা বললাম, তার খুব ইচ্ছে যে তিনি কলকাতা দেখবেন। তো পরবর্তীকালে একটা প্রোগ্রাম করেছিলাম অনন্যা বলে, আমি অনন্যা, তো সেখানে ওনাকে আমি এনেছিলাম, এবং তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি কলকাতা ঘুরতে চান, তাহলে আমি আপনাকে ঘোরাতে পারি। তখন বললেন যে দিদি ভীষণ ইচ্ছে, কিন্তু মেয়ের পরীক্ষা ফিরে যেতে হবে। তো সেই মেয়েরাও এখন অনেক বড় হয়ে গেছে, তারা বোধহয় এখন চাকরি বাকরি করে, কারণ পড়াশোনা কন্টিনিউ করেছিল আমি জানি। তো এই ধরনের অনেক মানুষ আছেন, অনেক অভিজ্ঞতা হয়েছে, যেটা এই অর্গানাইজেশনে কাজ না করলে আমাদের হতোই না। আজকে আমার সঙ্গে আছেন কিছু মানুষ যারা বিভিন্ন সময় দূরদর্শনে অংশ নিয়েছেন, এখন তাদের কথা শুনবো। আমার যেটা খুব মনে আছে, 1977 সালে আমি খুব খেলা ভালোবাসি, ফুটবল, ক্রিকেট, সব কিছুই। তো কসমস ক্লাবের হয়ে খেলতে পেলে কলকাতা এলেন মোহনবাগানের সঙ্গে খেলা। সে কি উত্তেজনা! একেবারে 77 কলেজে পড়ি, কলেজ থেকে মফস্বলে বাড়ি ফিরে গেছি তাড়াতাড়ি ট্রেনে করে ফিরে, যাদের মানে অনেকে সেদিন আমাদের বাড়িতে জড়ো হয়েছিলেন। তো সেই পেলের খেলা দেখালো, দেখতে পেলাম কার জন্য? কলকাতা দূরদর্শনের জন্য। 1983-তে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো, দেখতে পেলাম কলকাতা দূরদর্শনে। সেই আমাদের মানে রোম খাড়া করা সেই আমাদের কপিল দেবের হাতে ট্রফি। 1982 সালে ওয়ার্ল্ড কাপ ফুটবল দেখলাম, মারাদোনার সেই ম্যাজিক গোল, মানে কত আর বলবো, সবই দূরদর্শন আমাদের সমস্ত বিশ্বকে আমাদের ঘরের দরবারে ঘরে বসে মা বাবা ভাই বোন মিলে দেখতে পেলাম শুধু দূরদর্শনেরই কল্যাণে। 1980 সালে উত্তম কুমারের চলে গেলেন। উনি চলে যাওয়ার পর একটা বিশেষ অনুষ্ঠান হয়েছিল দূরদর্শনে, মনে পড়ে ওনার সম্বন্ধে জানলাম। তারপরে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, মানে বড় বড় শিল্পীরা, রবি শঙ্কর, আলী আকবর খাঁ, সবার যে ইন্টারভিউ নিত দূরদর্শনের কেউ দিয়ে, তাদের ইতিহাস জানতাম, তাদের বাজনা শুনতাম, তাদের গান শুনতাম। এই এক
পরম প্রাপ্তি আমাদের কাছে। দূরদর্শনে যখন অনুষ্ঠান করার সুযোগ পেলাম, আমি ঘরে বাইরে করেছি। আজকে এই যে দূরদর্শনের 50 বছরে তার আরো সমৃদ্ধি কামনা করি। আসুন সবাই আমরা কলকাতা দূরদর্শনের ভবিষ্যতের আরো সোনালী ভবিষ্যৎ কামনা করি। কলকাতা দূরদর্শনের সুবর্ণ জয়ন্তীতে জানাই আমার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যখন ছোট ছিলাম আমাদের তখন অত সবার বাড়িতে কিন্তু টিভি ছিল না। পাড়ায় হয়তো কারোর একজনের বাড়িতে টিভি আছে, সন্ধ্যেবেলায় দেখতাম সবাই লাইন দিয়ে সেখানে জড়ো হচ্ছে, কোনো অনুষ্ঠান দেখছে। বিশেষ করে তখন কিন্তু আমরা বিজ্ঞাপনগুলো আমরা একদম অবাক হয়ে দেখতাম, কি সুন্দর সুন্দর সেই বিজ্ঞাপন। এইসব বিজ্ঞাপনের মধ্যে দিয়ে কিন্তু কখন যেন বড় হয়ে গেলাম। বড় হয়ে যাওয়ার পরে তখন মনে হতো যদি কখনো সুযোগ পাই এখানে যদি কিছু পরিবেশন করবার, এই মনোবাসনা নিয়ে একবার দূরদর্শনে পৌঁছে গেলাম। শুরু হলো একটা নতুন যাত্রা, প্রথম তরুণদের জন্য। সেই অনুষ্ঠান দিয়ে শুরু হলো দূরদর্শনে আমার অনুষ্ঠান। তারপরে বিভিন্ন সময় ছুটি আমাদের বিশেষ করে গরমের ছুটিতে ছোটদের নিয়ে যে অনুষ্ঠানগুলো হতো তার মধ্যেও যুক্ত হলাম। তারপরে হলো গানের অনুষ্ঠান। তবে সবচেয়ে মনে রাখার মতো স্মৃতি যা আজীবন আমি বয়ে নিয়ে চলবো তা হলো সকাল সকাল। দূরদর্শনে সকাল সকালে গাইবার অনুভূতি, স্মৃতি আমার আজও স্মৃতির মনে কোঠায় উজ্জ্বল, যা আমার এই গানের তরিকে বয়ে নিয়ে চলতে আরো অনেক সহায়তা করেছে। দূরদর্শন এমনই থাকুক, স্মৃতিতে উজ্জ্বল হয়ে সবার মনে চিরআসীন। দূরদর্শনের 50 বছর হলো, কি ভালো খবর। যদিও আমার জীবনে কিন্তু দূরদর্শন 45 বছরের। কারণ আমার বাবা মার ভীষণ স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল যে মাধ্যমিক যতদিন তুমি না দিচ্ছ ততদিন না সিনেমা দেখতে পারবে, না বাড়িতে টিভি আসবে। সেজন্য আমরা দেখতে পারিনি। বাট যখন এলো বাড়িতে টিভি, সেই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, শাটারটা খুললাম, ওহো সে যে কি ফিলিংস। আর ওই প্রথম মিউজিকটা এখনো কানে বাজে, এখনো যখন ওই মিউজিকটা শুনি তখন এত ভালো লাগে। বাট কলকাতা দূরদর্শনের কথা যদি বলি, সেভাবে বহু বছর আমার কলকাতা দূরদর্শনে আর যাওয়া হয়ে ওঠেনি, সেভাবে কাজও করিনি। প্রথম বহু বছর পরে আমার এক বন্ধুর মাধ্যমে আলাপ হলো জলির সঙ্গে। তখন জলি হঠাৎ আমাকে দেখে বলল, তুমি মুম্বাইতে থাকো? তো আমার মাথায় একটা আইডিয়া এসছে, আমরা যারা কলকাতার বাইরে থাকে প্রবাসী বাঙালি কিভাবে কাজ করছে সেই নিয়ে একটা অনুষ্ঠান করব। জলিকে প্রথম দেখেছিলাম, কিন্তু তখনই বুঝেছিলাম যে ভীষণ ক্রিয়েটিভ একটা মাইন্ড নিয়েও কাজ করে, আর এস্থেটিক্যালি তো ডেফিনেটলি। বাট সেটা বুঝলাম যখন আমার প্রোগ্রামটা আমি দূরদর্শনে দেখলাম, এত সুন্দরভাবে সাজিয়েছিল। অনেক বছর পরে বাংলায় একটা ওরকম ইন্টারভিউ দিতে পেরে আমার ভীষণ ভালো লেগেছিল। ঠিক ততটাই ভালো আজকেও লাগছে এই যে বাংলায় বলছি এতগুলো কথা। তারপরে অবশ্য আরেকবার জলির সঙ্গেই ঘরে বাইরে। কলকাতা দূরদর্শনের সাথে এইটুকুই বলতে পারো, মনের মধ্যে কিন্তু সেই পুরনো দূরদর্শন আজও রয়েছে। মনে প্রাণে কামনা করি আগামী দিনে দূরদর্শন আবার সেই পুরনো দিনের মতো প্রত্যেকের মনে জায়গা করে নিক আর উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যাক। ডিডি বাংলার 50 বছরে আমার অনেক অনেক শুভেচ্ছা। 50 বছর, আমরা তখন ছোট, তখন ডিডি বাংলায় কত রকমের অনুষ্ঠান, একটা সুন্দর মিউজিক দিয়ে শুরু হতো। সবার বাড়িতে তখন টিভিও আসেন, কিন্তু পাড়ায় বা কারুর ফ্ল্যাটে টিভির আওয়াজ পেলেই আমরা ছোট ছোট যখন খেলাধুলো করতে খেলা ছেড়ে ছুটতাম সেই টিভির সামনে গিয়ে বসে পড়তাম। বাড়িতে সিনেমা নিয়ে যেত না মা বাবারা, তাই জন্য দূরদর্শনের সিনেমা হলে সেরকম কিছু বলার সুযোগ থাকতো না, কারণ সব বাচ্চারা মাটিতে শতরঞ্চি পেতে বসে পড়তো, বড়রা চেয়ারে, আর মাঝে মধ্যে চা মুড়ি এসব, মানে একটা উৎসবের মতো। তখন তো আমাদের মোবাইল ছিল না, অন্য কোনো চ্যানেল ছিল না, আমাদের ছোটবেলাটা দূরদর্শনকে নিয়ে।
এরপর যখন একটু বড় হলাম তখন দূরদর্শনে শুনলাম একটা অডিশন হচ্ছে। আমি নাচ শিখতাম, আমার গুরু বন্দনা সেন, তার কাছে আমি কত্থক শিখেছি এবং সেখান থেকে সবাইকে পাঠানো হচ্ছে। অডিশন দিলাম, অডিশনে আমি কত্থক এবং রবীন্দ্র নৃত্য দুটোতেই বি গ্রেড পেলাম। তারপর থেকে যেই মুহূর্তে, তখন ফোনও ছিল না, চিঠি আসতো বা কোনোভাবে একটা খবর দেওয়া হতো কবে আমার প্রোগ্রামটা রেকর্ডিং হবে, মানে সেই যে উৎসাহ উদ্দীপনা, সেই সাজগোজ করে দূরদর্শনের এই অত বড় ফ্লোরে মানে নিজেকে কেমন যেন রানী রানী মনে হতো। খুব ভালো লাগতো যখন চেক আসতো বাড়িতে, আর নিজেকে মনে হতো যে আমি একটা কিছু করছি। তো এই জিনিসটার মধ্যে আমি বরাবরই ছিলাম। যখন আমার বিয়ের পর আমার ছেলেরা হলো, বড় ছেলেও একসময় গান করতো, তখন ছোটদের অনুষ্ঠানে ওকে একবার দুবার নিয়ে গেছি। আর ছোট ছেলে তো খুব ভালোভাবেই যখন শুরু করলো গানটা, প্রথম ওর অনুষ্ঠান হলো এত সুর আর এত গান। এবং আমার ছেলেরও এই গানের প্রতি উৎসাহ বা রিয়েলিটি শোতে পার্টিসিপেট করার যে একটা ইচ্ছে ওখান থেকেই জাগে। কেউ যখনই ওকেও জিজ্ঞাসা করে তোমার প্রথম ইন্সপিরেশন কে বা কি, ও কিন্তু এই দূরদর্শনের এত সুর এত গানের কথাই বলে। ওখানকার যারা কাজ করেছেন অনেকেই আছেন, সবার নাম বলে এখন শেষ করতে পারবো না, অনেকের নাম মনেও নেই। তবে জগন্নাথদার কথা মনে আছে, মালতীদি, ওনারা আমার অডিশন নিয়েছিলেন, আমাকে সিলেক্ট করেছিলেন। আর জলির কথা বলবো আমার ছেলেকে খুব উৎসাহ দেওয়ার জন্য। দেখতে দেখতে 50 বছর হয়ে গেল। যখন প্রথম দূরদর্শন ইন্ট্রোডিউস হয় তখন আমরা খুব ছোট, একদমই ছোট। তো আমাদের ওখানে, আমার বাড়ি ছিল জগৎবল্লভপুর, হাওড়া জেলার জগৎবল্লভপুরে। ওখানে প্রডিউসার চণ্ডীমাতা ফিল্মসের প্রডিউসারের বাড়ি। তা ওই বাড়িতেই প্রথম দূরদর্শনের মানে টিভি আসে, হ্যাঁ, টেলিভিশন সেই প্রথম আসে। তো আমরা সবাই সেখানে ছুটতে ছুটতে দেখতে গেলাম। বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল, আমরা সব ব্যারিকেডের বাইরে, মাঝখানে টিভি। সে মানে কি যে শিহরণ, ভাবতেই পারছি না। আমরা তো হলে গিয়ে সিনেমা দেখতাম, এমনি সিনেমা দেখতাম। ঘরের মধ্যে বসে সিনেমা দেখা বা ওরকম স্ক্রিনে দেখা, এটা কিন্তু মানে আমাদের কাছে ভীষণ ভালো লেগেছিল, এত ভালো লেগেছিল। আমি একবার প্রথম দূরদর্শনে অভিনয় করি, তখন আমি রবীন্দ্রভারতীতে পড়ি। রবীন্দ্রভারতীর আমাদের প্রফেসর ছিলেন শ্রী গণেশ মুখোপাধ্যায়। উনি প্রথম করিয়েছিলেন তরণী সেন বধ নাটক, মানে নাটকটা মানে যাত্রা ফর্মে নাটকটা করিয়েছিলেন আর কি। তো সেটা প্রথম রেকর্ডিং হয়েছিল ওই পুরনো যে দূরদর্শনের অফিসটা, দূরদর্শন ভবনটা ছিল পুরনো টালিগঞ্জে, ট্রাম ডিপোর কাছে সম্ভবত, ওই জায়গাটাতে বাসদ্রোণী, হ্যাঁ ওই, হ্যাঁ 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 ওইখানটাতে আমরা সেই টিনের শেড দেয়া, মানে ছাদ ছিল, টিনের ছাদ ছিল। তা আমরা সেখানে প্রথম রেকর্ডিং করলাম। তারপরে মানে ভাবতেই পারিনি যে দূরদর্শনের ওরকম ঘরে বসে সবাই আমাদের অভিনয় দেখবে, ভাবতেই পারিনি। তো সে কি, যখন নাটক যেদিন ওটা প্রথম দেখানো হলো, সে চারিদিকে ফোন মানে কথা বলা, এই জানানো, এইখানে হচ্ছে এত তারিখে এই সময় নাটকটা হবে, সবাই দেখো, যার যার বাড়িতে টিভি আছে তারা। সে তো হলো। তারপরে আরেকবার সুযোগ পেয়েছিলাম ওই তখনই নতুন দূরদর্শন ভবন যেটা, সেখানে। তো তখন করেছিলাম দিনান্তে আলো। তখন প্রডিউসার ছিলেন ধ্রুব মিত্র, হ্যাঁ, উনি করিয়েছিলেন। তো আমার সঙ্গে অভিনয় আমি করেছিলাম অশোক মুখার্জি, শ্রী অমর গাঙ্গুলি, ওনাদের সাথে, আর কারোর নাম মনে নেই। তো সেই আমার দূরদর্শনের অভিনয় আর কি। আমি যখন ছোট ক্লাস 1-2-তে পড়ি, আমাদের স্কুল থেকে একটা প্রোডাকশন হলো ক্ষীরের পুতুল। সেখানে ষষ্ঠী ঠাকুরের ষষ্ঠীতলায় যে বাচ্চা কাচ্চা শুধু হাই তোলা আর ঘুমোনো, এই ছিল আমার চরিত্র। তাতে গেলাম, তখন প্রথম দূরদর্শনের ভেতরে ঢুকলাম, দূরদর্শনটা কীরকম, কিভাবে কি হয়, তখন প্রথম দেখলাম। সে প্রচণ্ড একটা এক্সাইটমেন্ট। তার আগে তো দেখছি একটা বাক্সের মধ্যে জিনিসপত্র হচ্ছে, সেটা যে কিভাবে তৈরি হয়, তার কী রকম অ্যারেঞ্জমেন্ট, সেটা ওই প্রথম দেখলাম।
তারপরে বেশ কিছু বছর পরে তখন স্কুলে চাকরি করি, তখন আরেকটা প্রোডাকশন, স্কুলেরই প্রোডাকশন হলো অসম্ভবের কল্পনায়। তখন অ্যাজ আ টিচার সেখানে গেলাম, তখন তো সেই এক্সাইটমেন্টগুলো অনেকটাই কমে গেছে, অন্যরকম। তারপরে তারও বেশ কিছু বছর পরে আবার বার কয়েক গেলাম ঘরে বাইরেতে, সেইখানে অনুষ্ঠান করে তার আরেক রকম, সেটা লাইভ যাচ্ছে, তার এডিটিং অন্যরকম, সেটা দেখলাম, সেটাতেও খুব আনন্দ পেলাম। এবং তখন তো সেই ছোটবেলার এক্সাইটমেন্টটা নেই, তবে ডেফিনেটলি একটা নিজে করছি লাইভ অনুষ্ঠান, তার এক্সাইটমেন্ট একটা আলাদা ছিল, সেটা করেও খুবই আনন্দ পেয়েছিলাম। যা সাবেকি, যা চিরন্তন, তা চিরকালীন। নতুনের ভিড়ে তাকে কখনো হারিয়ে যেতে হয় না, বরং নতুনরা তাকে দেখে এগিয়ে যায়। নতুনদের সেবায় পথপ্রদর্শন, ঠিক যেমন কলকাতা দূরদর্শন। তুমি ভালো থাকবে কলকাতা দূরদর্শন, সবাইকে নিয়ে ভালো থাকবে। তুমি ভালো থাকলে তোমাদের দিকটা আমরাও ভালো থাকবো। আমার না খুব ভাল লাগছে যে এই যে মানুষজনদের কথা আমি শুনছি, এবং আমি এমন একটা জায়গায় চাকরি করেছি যেটা সম্পর্কে অন্য মানুষদেরও কিছু বলবার আছে, এটা আমার পক্ষে তো অত্যন্ত গর্বের। দেখতে থাকুন সুনহেরা সফর উইথ জলি। নমস্কার।